বাংলা সাহিত্যের বেশ কিছু গল্প ও নাটক অবলম্বনে রচিত আমাদের এই বিশেষ নিবেদন গল্প আড্ডার জগতে আপনাকে স্বাগত। আজ আমরা আপনার জন্য পরিবেশন করতে চলেছি সত্যজিৎ রায়ের লেখা অনাথ বাবুর ভয়। গল্প পাঠে ও গল্পের সূত্রধার আমি ঝন্টু। শুরু হচ্ছে আজকের গল্প অনাথ বাবুর ভয়। অনাথবাবুর সঙ্গে আমার আলাপ ট্রেনের কামরায়। আমি যাচ্ছিলাম রঘুনাথপুর হাওয়া বদলের জন্য। কলকাতায় খবরের কাগজের অফিসে চাকরি করি। গত কয়েক মাস ধরে কাজের চাপে দম বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল। তাছাড়া আমার লেখার শখ, দু একটা গল্পের প্লটও মাথায় ঘুরছিল। কিন্তু এত কাজের মধ্যে কি আর লেখার ফুরসত জোটে? তাই আর 7-5 না ভেবে 10 দিনের পাওনা ছুটি আর দিস্তেখানে কাগজ নিয়ে বেরিয়ে পড়লাম। এত জায়গা থাকতে রঘুনাথপুর কেন? তার অবশ্যই একটা কারণ আছে। ওখানে বিনা খরচে থাকার একটা ব্যবস্থা জুটে গেছে। আমার কলেজের সহপাঠী বীরেন বিশ্বাসের পৈতৃক বাড়ি রয়েছে রঘুনাথপুরে। কফি হাউসে বসে ছুটিতে কোথায় যাওয়া যায় এ প্রসঙ্গে বীরেন খুব খুশি হয়ে ওর বাড়িটা অফার করে বলল, আমি যেতুম, কিন্তু আমার এদিকে ঝামেলা, বুঝতেই তো পারছিস। তবে তোর কোনো অসুবিধা হবে না। আমাদের 50 বছরের পুরনো চাকর ভরদ্বাজ রয়েছে ও বাড়িতে, ওই তো দেখাশোনা করবে। তুই চলে যা। গাড়িতে যাত্রী ছিল অনেক। আমার বেঞ্চিতে আমার পাশেই বসেছিলেন অনাথ বন্ধু মিত্র। পেটেখাটো মানুষটি, বছর 50 আন্দাজ বয়স। মাঝখানে টেডি কাটা কাঁচা পাকা চুল, চোখের চাহনি তীক্ষ্ণ, আর ঠোঁটের কোণে এমন একটা ভাব যেন মনের আনাচে কানাচে সদাই কোনো মজার চিন্তা ঘোরাফেরা করছে। পোশাক আশাকের ব্যাপারেও একটা বিশেষত্ব লক্ষ্য করলাম। ভদ্রলোককে হঠাৎ দেখলে মনে হবে তিনি যেন 50 বছরের পুরনো কোনো নাটকের চরিত্রে অভিনয় করার জন্য সেজেগুজে তৈরি হয়ে এসেছেন। ওরকম কোট, ও ধরনের শার্টের কলার, ওই চশমা, আর বিশেষ করে ওই বুট জুতো, এসব আর আজকালকার দিনে কেউ পরে না। অনাথবাবুর সঙ্গে আলাপ করে জানলাম তিনিও রঘুনাথপুর যাচ্ছেন। কারণ জিজ্ঞাসা করতে ভদ্রলোক কেমন যেন অন্যমনস্ক হয়ে পড়লেন। কিংবা এও হতে পারে যে ট্রেনের শব্দের জন্য তিনি আমার প্রশ্ন শুনতে পাননি। বীরেনের পৈতৃক ভিটেটা দেখে মনটা খুশি হয়ে উঠল। বেশ বাড়ি, সামনে একফালি জমি, তাতে সবজি ও ফুল গাছ দুই রয়েছে। কাছাকাছির মধ্যে অন্য কোনো বাড়িও নেই, কাজেই পড়শি উৎপাত থেকে রক্ষে। আমি আমার থাকার জন্য ভরদ্বাজের আপত্তি সত্ত্বেও ছাদের চিলেকোঠাটি বেছে নিলাম। আলো, বাতাস এবং নির্জনতা তিনটেই অপর্যাপ্ত পাওয়া যাবে ওখানে। ঘর দখল করে জিনিসপত্র গোছাবার সময় দেখি আমার দাড়ি কামানোর খুর আনতে ভুলে গিয়েছি। ভরদ্বাজ শুনে বলল, তাতে আর কি হয়েছে খোকাবাবু? এই তো কুণ্ডবাবুর দোকান, 5 মিনিটের পথ। সেখানে গেলেই পাবেন ফোনে বিলেট। বিকেল 4টে নাগাদ চা ঠা খেয়ে কুণ্ডবাবুর দোকানের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। গিয়ে দেখি সেটি একটি ভালো আড্ডার জায়গা। দোকানের ভিতরে দুটি বেঞ্চিতে বসে 5-7টি পৌর ভদ্রলোক রীতিমতো গল্প জমিয়েছেন। তাদের মধ্যে একজন বেশ উত্তেজিতভাবে বলছেন, আরে বাবু, এ তো আর শোনা কথা নয়, আমার নিজের চোখে দেখা। আর 30 বছর হয়ে গেল বলে কি সব মন থেকে মুছে গেল? এসব স্মৃতি অত সহজে ভুলবার নয়। আর বিশেষ করে যখন হলধর দত্ত ছিল আমার অন্তরঙ্গ বন্ধু, তার মৃত্যুর জন্য যে আমি কিছু অংশে দায়ী, সে বিশ্বাস আমার আজও যায়নি। আমি 1 প্যাকেট 7 o'clock কিনে আরো দু একটা অবান্তর জিনিসের খোঁজ করতে লাগলাম। ভদ্রলোক বলে চললেন, ভেবে দেখুন, আমারই বন্ধু আমারই সঙ্গে মাত্র 10 টাকার বাজি ধরে রাত কাটাতে গেল ওই উত্তর পশ্চিম ঘরটাতে।
পরের দিন ফেরে না। চেষ্টায় আমি, জিতেন বক্সি আর হরিচরণ শাহ, আরও 3-4 জন কে ছিল ঠিক মনে নেই, গেলুম ওই হালদার বাড়িতে হলধরের খোঁজ করতে। গিয়ে দেখি বাবু ওই ঘরের মেঝেতে হাত পা ছড়িয়ে মরা কাঠের মতো হয়ে গেছে। তার চোখ চাওয়া, দৃষ্টি কড়ি কাঠের দিকে, আর সেই দৃষ্টিতে ভয়ের যা নমুনা দেখলুম, তাতে ভূত ছাড়া আর কি ভাববো বলুন? গায়ে কোনো ক্ষতচিহ্ন নেই, বাঘের আঁচড় নেই, সাপের ছোবল নেই, কিচ্ছু নেই। আপনারাই বলুন এখন কি বলবেন? আরো মিনিট পাঁচেক দোকান থেকে আলোচনার বিষয়টি সম্পর্কে মোটামুটি একটা ধারণা হলো। ব্যাপারটা এই, রঘুনাথপুরের দক্ষিণ প্রান্তে হালদার বাড়ি বলে একটি 200 বছরের পুরনো ভগ্নপ্রায় জমিদারি প্রাসাদ আছে। সেই প্রাসাদে বিশেষ করে দোতলার উত্তর পশ্চিম কোণের একটি ঘরে নাকি অনেক কালের পুরনো একটি ভূতের আনাগোনা আছে। অবশ্য সেই 30 বছরের আগে ভবতোষ মজুমদারের বন্ধু হলধর দত্তের মৃত্যুর পর আজ অবধি নাকি কেউ সে বাড়িতে রাত কাটায়নি। কিন্তু তাও রঘুনাথপুরের বাসিন্দারা ভূতের অস্তিত্ব মনে প্রাণে বিশ্বাস করে বেশ একটা রোমাঞ্চ অনুভব করে। আর বিশ্বাস করার কারণও আছে যথেষ্ট। একে তো হলধর দত্তের রহস্যজনক মৃত্যু, তার উপর এমনিতেই হালদার বংশের ইতিহাসে নাকি খুন খারাপি, আত্মহত্যা ইত্যাদি অনেকের নজির পাওয়া যায়। মনে মনে হালদার বাড়ি সম্পর্কে বেশ খানিকটা কৌতূহল নিয়ে দোকানের বাইরে এসে দেখি আমার ট্রেনে আলাপি অনাথবন্ধ মিত্রমশাই হাসি হাসি মুখে দাঁড়িয়ে আছেন। আমায় দেখে বললেন, শুনছিলেন ওদের কথাবার্তা? বললাম, তা কিছুটা শুনেছি। বিশেষ হয়? কি ভূত? হ্যাঁ। ব্যাপার কি জানেন, ভূতের বাড়ির কথা তো অনেকই শুনলাম, কিন্তু সেসব বাড়ির থেকে নিজের চোখে ভূত দেখেছে এমন লোক তো কই আজ অব্দি একটা মিট করলাম না। তাই ঠিক। অনন্তবাবু একটু হেসে বললেন, একবার দেখে আসবেন নাকি কি? বাড়িটা? দেখে আসবো মানে? বাইরে থেকে আর কি, বেশি দূর তো নয়, বড় জোর মাইলখানেক। এই রাস্তা দিয়ে সোজা গিয়ে চৌরাশি মন্দির ছাড়িয়ে ডানাতে রাস্তা করে পোয়াটক পথ। ভদ্রলোককে বেশ ইন্টারেস্টিং লাগছিল। আর তাছাড়া এত তাড়াতাড়ি বাড়ি ফিরে গিয়ে কি করব, তাই চললাম তার সঙ্গে। হালদারদের বাড়িটা দূর থেকে দেখা যায় না, কারণ বাড়ির চারপাশে বড় বড় গাছের জঙ্গল। তবে বাড়ির গেটের মাথাটি দেখা যেতে থাকে পৌঁছানোর প্রায় 10 মিনিট আগে থেকেই। বিরাট ফটক, মাথার ওপর ভগ্ন প্রায় নবদখানা। ফটকের ভিতর দিয়ে বেশ খানিক দূর রাস্তা গিয়ে তবে সদর দালান। 2-3টে মূর্তি আর ফোয়ারের ভগ্নাবশেষ দেখে বুঝলাম যে বাড়ি আর ফটকের মাঝখানের এই জায়গাটা আগে বাগান ছিল। বাড়িটা অদ্ভুত, কারুকার্যের কোনো বাহার নেই তার কোনো জায়গায়। কেমন যেন একটা বেঢপ চৌকো চৌকো ভাব। বিকেলের পরন্ত রোদ এসে পড়েছে তার শ্যাওলাবৃত দেওয়ালে। মিনিট খানেক চেয়ে থাকার পর অনন্তবাবু বললেন, আমি যতদূর জানি রোদ থাকতে ভূত বেরোয় না। তারপর আমার দিকে চেয়ে চোখ টিপে বললেন, একবার চটপট সেই ঘরটা দেখে এলে হতো না? সেই উত্তর পশ্চিমের ঘর, যে ঘরে যে ঘরে হলধর দত্তের মৃত্যু হয়েছিল। ভদ্রলোকের তো এসব ব্যাপারে দেখছি একটু বাড়াবাড়ি রকমের আগ্রহ। অনাথবাবু বোধ হয় আমার মনের ভাবটা আজ করতে পেরেই বললেন, খুব আশ্চর্য লাগছে না? আসলে কি জানেন, আপনাকে বলতে দ্বিধা নেই,
আমার রঘুনাথপুর আসার কারণই হলো ওই বাড়িটা। বটে। আগে হ্যাঁ, ওটা যে ভূতের বাড়ি তা আমি কলকাতায় থাকতে সে খবরটা পেয়েই ওই ভূতটিকে দেখবো বলে এখানে এসেছি। আপনি সেদিন ট্রেনে আমাকে আসার কারণটা জানতে চাইলেন। আমি উত্তর না দিয়ে অভদ্রটা করলাম বটে, কিন্তু মনে মনে স্থির করেছিলাম যে উপযুক্ত সময় এলে, অর্থাৎ আপনি কিরকম লোক সেটা আরেকটু জেনে নিয়ে আসল কারণটা নিজে থেকেই বলবো। কিন্তু তাই বলে ভূতের পেছনে ধাওয়া করে একেবারে কলকাতা ছেড়ে? বলছি বলছি, ব্যস্ত হবেন না। আমার কাজটা সম্বন্ধে তো বলা হয়নি এখনো আপনাকে। আসলে আমি ভূত সম্পর্কে একজন বিশেষজ্ঞ। আজ 25 বছর ধরে এই ব্যাপার নিয়ে বিস্তর রিসার্চ করছি। শুধু ভূত কেন মশাই, ভূত প্রেত পিশাচ ডাকিনী যোগিনী ভ্যাম্পায়ার ওয়ালউলফ ভডুইজম ইত্যাদি যা কিছু আছে তার সম্বন্ধে বইয়ে যা লেখা তার প্রায় সবই পড়ে ফেলেছি। 7টা ভাষা শিখতে হয়েছে এইসব বই পড়ার জন্য। পরলোক তত্ত্ব নিয়ে লন্ডনের প্রফেসর নর্টনের সঙ্গে আজ 3 বছর ধরে চিঠি লেখালেখি করছি। আমার লেখা প্রবন্ধ বিলেতের সব নামকরা কাগজে বেরিয়েছে। আপনার কাছে বড়াই করে কি লাভ? তবে এটুকু বলতে পারি যে এই দেশে এ ব্যাপারে আমার চেয়ে বেশি জ্ঞানী লোক বোধ হয় আর নেই। ভদ্রলোকের কথা শুনে তিনি যে মিথ্যে বলছেন বা বাড়িয়ে বলছেন এটা আমার একবারও মনে হয় না, বরং তার সম্বন্ধে খুব সহজেই একটা বিশ্বাস আর শ্রদ্ধার ভাব জেগে উঠল। অনাথবাবু একটুক্ষণ চুপ করে থেকে বললেন, ভারতবর্ষের অন্তত 300 ভূতের বাড়িতে আমি রাত কাটিয়েছি। বলেন কি? হ্যাঁ, আর সেসব কিরকম কিরকম জায়গায় জানেন? এই ধরুন জবলপুর, কার্শিয়াং, চিরাপুঞ্জি, কাঁথি, কাটোয়া, যোধপুর, আজিমগঞ্জ, হাজারিবাগ, সিউড়ি, বারাসাত, আর কত চাই। 56টা ডাক বাংলো আর কম করে 30টা নীলকুঠিতে আমি রাত্রি যাপন করেছি। এছাড়া কলকাতা এবং তার কাছাকাছির মধ্যে অন্তত 50খানা বাড়ি তো আছেই। কিন্তু অনাথবাবু হঠাৎ থেমে গেলেন, এরপর ধীরে ধীরে মাথা নেড়ে বললেন, ভূত আমায় ফাঁকি দিয়েছে। হয়তো ভূতকে যারা চায় না ভূত তাদের কাছেই আসে। আমি বারবার হতাশ হয়েছি। মাদ্রাজের ত্রিচিনপল্লীতে 150 বছরের পুরনো একটা সাহেবদের পরিত্যক্ত ক্লাব বাড়িতে ভূত একবার কাছাকাছি এসেছিল। কিরকম জানেন? অন্ধকার ঘর, এক ফোঁটাও বাতাস নেই। যতবারই মোমবাতি ধরব বলে দেশলাই চালাচ্ছি ততবারই কে যেন ফু দিয়ে নিভিয়ে দিচ্ছে। শেষটায় 13 টাকাটি নষ্ট করার পর বাতি জ্বলল এবং আলোর সঙ্গে সঙ্গে ভূত বাবাজি সেই যে গেলেন আর এলেন না। একবার কলকাতার ঝামাপুকুরে একবার একটা হানা বাড়িতে ইন্টারেস্টিং অভিজ্ঞতা হয়েছিল। আমার মাথায় তো এত চুল দেখছেন, অথচ ওই বাড়ির একটা অন্ধকার ঘরে ভূতের অপেক্ষায় বসে থাকতে থাকতে মধ্যরাত্রির নাগাদ হঠাৎ ব্রহ্মতারুর কাছটায় একটা মশার কামড় খেলাম। কি ব্যাপার? অন্ধকারে ভয় ভয় মাথায় হাত দিয়ে দেখি একটি চুলও নেই, একেবারে মসৃণ মাথা জোড়া টাক। এ কি আমারই মাথা, না অন্য কারোর মাথায় হাত দিয়ে নিজের মাথা বলে মনে করছি? কিন্তু মশার কামড়টা তো আমিই খেলাম। 10টা জেলে আয়নায় দেখি টাকের কোনো চিহ্ন মাত্রই নেই। আমার যে চুল সেই চুলই রয়েছে আমার মাথায়। ব্যাস, এই দুটি ছাড়া আর কোনো ভুতুড়ে অভিজ্ঞতা এত চেষ্টা সত্ত্বেও আমার হয়নি। তাই ভূত দেখার আশায় এরকম ছেড়েই দিয়েছিলাম। এমন সময় একটা পুরনো পাঠানো প্রবাসীতে রঘুনাথপুরের এই বাড়িটার একটা উল্লেখ পেলাম। তাই ঠিক করলাম একটা শেষ চেষ্টা দিয়ে আসবো। অনাথবাবুর কথা শুনতে শুনতে কখন যে বাড়ির সদর দরজায় এসে পড়েছি সে খেয়াল ছিল না।
ভদ্রলোক তার ট্যাগ ঘড়ি রেখে বললেন, আজ 5:31 সূর্যাস্ত, এখন 5:15। চলুন, রোদ থাকতে থাকতে একবার ঘরটা দেখে আসি। ভূতের নেশাটা বোধহয় সংক্রামক, কারণ আমি অনাথবাবুর প্রস্তাবে কোনো আপত্তি করলাম না। বরঞ্চ বাড়িটার ভিতরটা আর বিশেষ করে দোতলার ওই ঘরটা দেখার জন্য বেশ একটা আগ্রহ হচ্ছিল। সদর দরজা দিয়ে ঢুকে দেখি বিরাট উঠোন ও নাট মন্দির। 100-150 বছরে কত উৎসব, কত অনুষ্ঠান, কত পূজা পার্বণ, যাত্রা, কত কথা এইখানে হয়েছে, তার কোনো চিহ্ন আজ নেই। উঠোনের 3 দিকে বারান্দা। আমাদের ডাইনে বারান্দার যে অংশ, তাতে একটি ভাঙা পালকি পড়ে আছে এবং পালকিটি ছাড়িয়ে হাত 10 গিয়েই দোতলায় যাবার সিঁড়ি। সিঁড়িটা এমনই অন্ধকার যে উঠবার সময় অনাথবাবুকে তার কোটের পকেট থেকে একটি টর্চ বার করে জ্বালতে হলো। প্রায় অদৃশ্য মাকড়সার জালের ব্রুহ ভেদ করে কোনো রকমে দোতলায় পৌঁছানো গেল। মনে মনে বললাম, এ বাড়িতে ভূত থাকা অস্বাভাবিক নয়। দোতলার বারান্দায় দাঁড়িয়ে হিসেব করে দেখলাম, বাঁ দিক দিয়ে সোজা চলে গেলে ওই যে ঘর, ওটাই উত্তর পশ্চিমের ঘর। অনাথবাবু বললেন, সময় নষ্ট করে লাভ নেই, চলুন এগিয়ে। এখানে বলে রাখি, বারান্দায় কেবল একটি জিনিসই ছিল, সেটি একটি ঘড়ি, যাকে বলে গ্র্যান্ডফাদার ক্লক। কিন্তু তার অবস্থা খুবই শোচনীয়। কাঁচ নেই, বড় কাঁটাটিও উধাও, পেন্ডুলামটি ভেঙে কাত হয়ে পড়ে আছে। উত্তর পশ্চিমের ঘরটির দরজা ভেজানো ছিল। অনাথবাবু যখন তার ডান হাতের তর্জনী দিয়ে সন্তর্পণে ঠেলে দরজাটি খুলেছিলেন, তখন বিনা কারণেই আমার গাটা ছমছম করছিল। কিন্তু ঘরের ভেতরে ঢুকে অস্বাভাবিক কিছু লক্ষ্য করলাম না। দেখে মনে হয় এককালে বৈঠকখানা ছিল। ঘরের মাঝখানে একটা বিরাট টেবিল, তার কেবল পায়াচারখানাই রয়েছে, উপরে তক্তাটা নেই। টেবিলের পাশে জানলার দিকে একটি আরামকেদারা। অবশ্যই এখন আর সেটি আরামদায়ক হবে কিনা সন্দেহ, কারণ তার একটি হাতল এবং বসবার জায়গায় বেতের খানিকটা অংশ লোপ পেয়েছে। ওপরের দিকে চেয়ে দেখি ছাদ থেকে ঝুলছে একটা টানা পাখার ভগ্নাংশ, অর্থাৎ তার দড়ি নেই। কাঠের ডান্ডাটিও ভাঙা এবং ঝালরের অর্ধেকটা ছেঁড়া। এছাড়া ঘরে রয়েছে একটা খাঁজ কাটা বন্দুক রাখার তাক, একটা নলবিহীন গড়গড়া আর 2খানা সাধারণ হাতল ভাঙা চেয়ার। অনাথবাবু কিছুক্ষণ একেবারে স্তব্ধ হয়ে রইলেন। মনে হলো খুব মনোযোগ দিয়ে কি একটা অনুভব করার চেষ্টা করলেন। প্রায় মিনিট খানেক পর বললেন, একটা গন্ধ পাচ্ছেন? কি গন্ধ? মাদ্রাজি ধূপ, মাছের তেল আর মরা পোড়ার গন্ধ মেশানো একটা গন্ধ। আমি বার দুয়েক বেশ জোরে জোরে নিঃশ্বাস টানলাম। কয়েকদিনের বন্ধ ঘর খুললে যে একটা ভ্যাপসা গন্ধ বেরোয়, সে গন্ধ ছাড়া আর কোনো গন্ধই পেলাম না। তাই বললাম, ওই ঠিক বুঝতে পারছি না তো। অনাথবাবু আরো একটুক্ষণ চুপ করে থেকে হঠাৎ বাঁ হাতের তালুতে ডান হাত দিয়ে একটা ঘুষি মেরে বললেন, বহুত আচ্ছা, এ গন্ধ আমার চেনা। এ বাড়িতে ভূত অবশ্যম্ভাবী, তবে বাবাজি দেখা দেবেন কিনা দেবেন সেটা কাল রাত্রের আগে বোঝা যাবে না। চলুন। অনাথবাবু স্থির করে ফেললেন যে পরদিনই তাকে এ ঘরে রাত্রিবাস করতে হবে। ফেরার পথে বললেন, আজ থাকলুম না, কারণ কাল অমাবস্যা, ভূতের পক্ষে সবচেয়ে প্রশস্ত তিথি। তাছাড়া 2-1টা জিনিস রাখা দরকার, সেগুলো বাড়িতে রয়ে গেছে, কাল নিয়ে আসবো। আজ সারা বেটা করে গেলুম আর কি। ভদ্রলোক আমায় বাড়ি অবধি পৌঁছে দিয়ে বিদায় নেবার সময় গলাটা একটু নামিয়ে বললেন, আর কাউকে আমার এই প্ল্যানটার কথা বলবেন না যেন। এদের কথাবার্তা তো শুনলেন আজকে, যা ভয় আর যা প্রেজুডিস এদের,
জানলে পরে হয়তো বাঁটা তাটা দিয়ে আমার প্ল্যানটাই ভেস্তে দেবে। আর হ্যাঁ, আরেকটা কথা, আপনাকে আমার সঙ্গে যেতে বললুম না বলে কিছু মনে করবেন না যেন। এসব ব্যাপারে বুঝলেন কি না, একা না হলে ঠিক জুৎসই হয় না। পরদিন দুপুরে কাগজ কলম নিয়ে বসলেও লেখা খুব বেশি দূরে গেল না। মন পড়ে রয়েছে হালদার বাড়ির ওই উত্তর পশ্চিমের ঘরটায়। আর রাত্রে অনন্তবাবুর কি অভিজ্ঞতা হবে সেই নিয়ে একটা অশান্তি আর উদ্বেগ রয়েছে মনের মধ্যে। বিকেলে অনাথবাবুকে হালদার বাড়ির ফটক অব্দি পৌঁছে দিলাম। ভদ্রলোকের গায়ে আজ একটা কালো গলাবন্ধ কোট, কাঁধে জলের ফ্লাক্স, আর হাতে সেই কালকের 3 সেলের টর্চ। ফটক দিয়ে ঢুকবার আগে কোটের 2 পকেটে 2 হাত ঢুকিয়ে 2টো বোতল বার করে আমায় দেখিয়ে বললেন, এই দেখুন, এটিতে রয়েছে আমার নিজের ফর্মুলায় তৈরি তেল। শরীরের অনাবৃত অংশে মেখে নিলে আর মশা কামড়াবে না। আর এই দ্বিতীয়টিতে হলো কার্বলিক অ্যাসিড। ঘরের আশেপাশে ছড়িয়ে দিলে সাপের উৎপাত থেকে নিশ্চিন্ত। এই বলে বোতল 2টো পকেটে পুরে টর্চটা মাথায় ঠেকিয়ে আমার একটা সেলাম ঠুকে ভদ্রলোক বুট জুতো খটখটিয়ে হালদার বাড়ির দিকে চলে গেলেন। রাত্রে ভালো ঘুম হলো না। ভোর রাত হতে না হতে ভরদ্বাজকে বললাম আমার থার্মোফ্লাক্সে 2জনের মতো চা ভরে দিতে। চা এলে পরে ফ্লাক্সটি নিয়ে আবার হালদার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। হালদার বাড়ির ফটকের কাছে পৌঁছে দেখি চারদিকে কোনো সারা শব্দ নেই। অনাথবাবুর নাম ধরে ডাকবো না শটাং দোতলায় যাব তাই ভাবছি। এমন সময় হঠাৎ শুনতে পেলাম, ও মশাই, এই যে এদিকে। এবার দেখতে পেলাম অনাথবাবুকে প্রাসাদের পূব দিকের জঙ্গলের ভিতর থেকে বেরিয়ে আমার দিকে হেঁটে আসছেন। তাকে দেখে মোটেই মনে হয় না যে রাত্রে তার কোনো ভয়াবহ অস্বাভাবিক অভিজ্ঞতা হয়েছে। আমার কাছে এসে হাসতে হাসতে হাতে একটা নিমের ডাল দেখিয়ে বললেন, আর বলবেন না মশাই, আধ ঘন্টা ধরে বনে বাতাতে ঘুরছি এই নিম ডালের খোঁজে। আমার আবার দাঁতনের অভ্যেস কিনা। ফস করে রাত্রের কথাটা জিজ্ঞাসা করতে কেমন বাদো বাদো ঠেকলো। বললাম, চা এনেছি, এখানেই খাবেন না বাড়ি যাবেন? বলুন না, ওই ফোয়ারাটার পাশে বসে খাওয়া যাক। গরম চায়ে চুমুক দিয়ে একটা তৃপ্তিসূচক শব্দ করে আমার দিকে ফিরে মুচকি হেসে অনাথবাবু বললেন, খুব কৌতূহল হচ্ছে না? আমি আমতা আমতা করে বললাম, হ্যাঁ মানে তা একটু। বেশ, তবে বলছি শুনুন। গোড়াতেই বলে রাখি, এক্সপিডিশন হাইলি সাকসেসফুল। আমার এখানে আসা সার্থক হয়েছে। অনাথবাবু এক মগ চা শেষ করে দ্বিতীয় মগ ঢেলে তার কথা শুরু করলেন। আপনি যখন আমায় পৌঁছে দিয়ে গেলেন তখন 5টা। আমি বাড়ির ভেতর ঢোকার আগে এই আশপাশটা একটু সার্ভে করে নিলাম। অনেক সময় ভূতের চেয়ে জ্যান্ত মানুষ বা জানোয়ারের থেকে উপদ্রবের আশঙ্কা বেশি থাকে। যাই হোক, দেখলাম কাছাকাছির মধ্যে সন্দেহজনক কিছু নেই। বাড়িতে ঢুকে একতলার ঘরগুলোর মধ্যে যে ঘরগুলো খোলা হয়েছে সেগুলো একবার দেখে নিলাম। জিনিসপত্র তো আর একদিন করে বিশেষ পড়ে থাকার কথা নয়। একটা ঘরে কিছু আবর্জনা আর আরেকটার কড়ি কাঠে গুটি চারেক ঝুলন্ত বাদুড় ছাড়া আর কিছুই চোখে পড়লো না। বাদুড়গুলো আমায় দেখেও নড়ল না। আমিও ওদের ডিস্টার্ব করলুম না। 6:30 নাগাদ দোতলার ওই আসল ঘরটিতে ঢুকে রাত কাটানোর আয়োজন শুরু করলুম। একটা ঝাড়ন এনেছিলুম, তাই দিয়ে প্রথমে আরাম কেদারাটিকে ছেড়ে পুছে সাফ করলুম।
কদিনের ধুলো জমেছিল তা কে জানে। ঘরের মধ্যে একটা গুমোট ভাব ছিল, তাই জানলাটা খুলে দিলুম। ভূত বাবাজি যদি সশরীরে আসতে চান, তাই বারান্দার দরজাটাও খোলা রাখলুম। তারপর টর্চ ও ফ্লাক্সটা মেঝেতে রেখে ওই বেদ ছেড়ায় আরাম কেদারায় শুয়ে পড়লুম। অস্বস্তি হচ্ছিল বেশ, কিন্তু এর চেয়েও আরো অনেক বেয়ারা অবস্থায় বহুবার রাত কাটিয়েছি, তাই কিছু মাইন্ড করলুম না। আশ্বিন মাস, 5:30টায় সূর্য ডুবে গেছে। দেখতে দেখতে অন্ধকারটা বেশ জমাট বেড়ে উঠল, আর সেই সঙ্গে সেই গন্ধটাও ক্রমশই স্পষ্ট হয়ে উঠল। আমি এমনিতে খুব ঠান্ডা মেজাজের মানুষ, সহজে বড় একটা এক্সাইটেড হই না, কিন্তু কাল যেন ভেতরে ভেতরে বেশ একটা উত্তেজনা অনুভব করছিলাম। সময়টা ঠিক বলতে পারি না, তবে আন্দাজ মনে হয় 9টা কি 9:30 নাগাদ জানলা দিয়ে একটা জোনাকি ঘরে ঢুকেছিল। সেটা মিনিট খানেক ঘোরাঘুরি করে আবার জানলা দিয়েই বেরিয়ে গেল। তারপর কখন যে শিয়াল ঝিঝির ডাক থেমে গেছে আর কখন যে আমি ঘুমিয়ে পড়েছি সে খেয়াল নেই। ঘুমটা ভাঙলো একটা শব্দে, ঘড়ির শব্দ। ঢং ঢং করে 12টা বাজলো। মিটে অথচ বেশ জোর আওয়াজ, চাঁদ ঘড়ির আওয়াজ। আর সেটা আসছে বাইরের বারান্দা থেকে। কয়েকটা মুহূর্তের মধ্যেই ঘুম ছুটে গিয়ে সম্পূর্ণ সজাগ হয়ে আরো দুটো জিনিস লক্ষ্য করলুম। এক, আমি আরাম কেদারায় সত্যি আরামে শুয়ে আছি। ছেঁড়াটা তো নেই, বরং উল্টে আমার পিঠের তলায় কে যেন একটা বালিশ পুঁজে দিয়ে গেছে। আর 2, আমার মাথার ওপর একটা চমৎকার ঝালর সমেত আস্ত নতুন টানা পাখা, তা থেকে একটা নতুন দড়ি দেওয়ালের ফুটো দিয়ে বারান্দায় চলে গেছে, এবং কে জানি সে দড়িতে টান দিয়ে পাখাটি দুলিয়ে আমায় চমৎকার বাতাস করছে। আমি অবাক হয়ে এইসব দেখছি আর উপভোগ করছি। এমন সময় খেয়াল হলো, অমাবস্যার রাত্রিরে কি করে জানি ঘরটা চাঁদের আলোয় উদ্ভাসিত হয়ে উঠল। তারপর নাকে এলো একটা চমৎকার গন্ধ। পাশ ফিরে দেখি কে জানি একটা আলবোলা রেখে দিয়ে গেছে, আর তার থেকে বুড়বুড় করে বেরুচ্ছে একেবারে সেরা অম্বুরি তামাকের গন্ধ। আপনারা ভাবছেন যে আজ হঠাৎ গল্পের মাঝে এসব কি? একটি বিশেষ সূচনা রয়েছে, তবে আমরা ছোটদের বলতে আসিনি যে তারা গল্প শুনবে না। ঠিক তাই, আজকের গল্পে যেসব প্রাচীন ইতিহাস বা কুসংস্কারের উল্লেখ আছে তা সম্পূর্ণ কাকতালীয়, বাস্তব জীবনে এর কোনো মিল নেই। তাই মনের আনন্দে গল্প শুনুন আর শেয়ার করুন দেশে বিদেশের বন্ধুদের সাথে। আশা করি আমাদের গল্প আপনাদের পছন্দ হবে। তাহলে কি করতে হবে? সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে দিতে হবে, যাতে আমাদের আপলোড করা গল্পগুলি আপনার কাছে পৌঁছে যায় সবার আগে। ধন্যবাদ। এবার থেকে আপনি আমাদের গল্প শুনতে পাবেন স্পটিফাই, গানা, জিও সাভান, গুগল পডকাস্টের মতো বিভিন্ন পডকাস্ট প্ল্যাটফর্মগুলিতে। আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ হল দি টিম স্টোরি ওয়ার্ল্ড অফিসিয়াল। ডেসক্রিপশন বক্সে সমস্ত লিংক দেওয়া রইল। অবশ্যই ফেসবুক পেজ এবং স্পটিফাইতে আমাদের ফলো করুন, লাইক করুন এবং শেয়ার করুন। আপনার সমর্থন একান্তই আমাদের কাম্য। ধন্যবাদ। অনাথবাবু একটু থামলেন, তারপর আমার দিকে ফিরে হেসে বললেন, বেশ মনোরম পরিবেশ নয় কি? আমি বললাম, শুনে তো ভালোই লাগছে। আপনার রাতটা তাহলে মোটামুটি আরামেই কেটেছে। আমার প্রশ্ন শুনে অনাথবাবু হঠাৎ গম্ভীর হয়ে গেলেন। খানিকক্ষণ অপেক্ষা করে আমি আর ধৈর্য রাখতে না পেরে বললাম, তাহলে কি সত্যিই আপনার কোনো ভয়ের কারণ ঘটেনি?
ভূত কি আপনি দেখেননি? অনাথবাবু আবার আমার দিকে চাইলেন। এবার কিন্তু আর ঠোঁটের কোণে সে হাসিটা নেই। ধরা গলায় ভদ্রলোকের প্রশ্ন এলো, পরশু যখন আপনি ঘরটায় গেলেন তখন কড়িকাঠের দিকটা ভালো করে লক্ষ্য করেছিলেন কি? আমি বললাম, তেমন ভালো করে দেখিনি বোধহয়। কেন বলুন তো? অনাথবাবু বললেন, ওখানে একটা বিশেষ ব্যাপার রয়েছে, সেটা না দেখালে ঘটনাটা বোঝাতে পারবো না। চলুন। অন্ধকার সিঁড়ি দিয়ে উঠতে উঠতে অনাথবাবু কেবল একটি কথা বললেন, আমার আর ভূতের পেছনে ধাওয়া করতে হবে না সতীশবাবু, কোনো দিনও না। সেসব মিটে গেছে। বারান্দা দিয়ে যাওয়ার পথে ঘড়িটার দিকে চেয়ে দেখলাম সেই রকমই ভাঙা অবস্থা। ঘরের দরজার সামনে পৌঁছে অনাথবাবু বললেন, চলুন। দরজাটা ভেজানো ছিল। আমি হাত দিয়ে ঠেলে ঘরের মধ্যে ঢুকলাম। তারপর 2 পা এগিয়ে মেঝের দিকে চোখ পড়তেই আমার সমস্ত শরীরে একটা বিস্ময় ও আতঙ্কে শিহরণ খেলে গেল। বুট জুতো পরা ও কে পড়ে আছে মেঝেতে মেঝেতে বারান্দার দিক থেকে কার অট্টহাসি হালদার বাড়ির আনাচে কানাচে প্রতিধ্বনিত হয়ে আমার রক্ত জল ঘুরে আমার জ্ঞান বুদ্ধি চিন্তা সব লোপ পাইয়ে দিচ্ছে। তাহলে কি আর কিছু মনে নেই আমার। যখন জ্ঞান হলো দেখি ভরদ্বাজ আমার খাটের পায়ের দিকে দাঁড়িয়ে আছে, আর আমায় হাত পাখা দিয়ে বাতাস করছেন ভবতোষ মজুমদার। আমার চোখ খুলতে দেখে ভবতোষবাবু বললেন, ভাগ্যিস সিধুচরণ আপনাকে দেখিছিল ও বাড়িতে ঢুকতে, নইলে যে কি দশা হতো আপনার জানি না। ওখানে গেছিলেন কোন আক্কেলে? আমি বললাম, অনাথবাবু যে রাত্রে। ভবতোষবাবু বাধা দিয়ে বললেন, আর অনাথ বাবু, কাল যে কতগুলো কথা বললুম সেসব বোধহয় কিছু বিশ্বাস করেননি ভদ্রলোক। ভাগ্যিস আপনিও তার সঙ্গে সঙ্গে রাত কাটাতে যাননি ও বাড়িতে। দেখলেন তো ওর অবস্থাটা? হলদরের যা হাল হয়েছিল এরও ঠিক তাই, মরে একেবারে কাঠ, আর চোখ ঠিক সেইভাবে চাওয়া, সেই দৃষ্টি সেই কড়ি কাঠের দিকে। আমি মনে মনে বললাম, না, মোড়ে কাঠ নয়। মোড়ে কি হয়েছেন অনাথবাবু তা আমি জানি। কাল সকালে গেলে দেখতে পাবো তাকে। গায়ে কালো কোট, পায়ে বুট জুতো, হালদার বাড়ির পূব দিকের জঙ্গল থেকে নিমের দাঁতন হাতে হাসতে হাসতে বেরিয়ে আসছেন। আপনি শুনছিলেন সত্যজিৎ রায়ের লেখা অনাথ বাবুর ভয়। আজকের গল্পে সতীশবাবু, বীরেন বিশ্বাস, ভরদ্বাজ ও অনাথ বাবুর চরিত্রে আমি ঝন্টু এবং ভবতোষ মজুমদারের চরিত্রে পাঠ করেছে কৃষ্ণ। শেষ হলো আজকের গল্প অনাথ বাবুর ভয়।